গুড মর্নিং ক্লাস 9। আজকে আমরা তাপের যে সেকেন্ড পার্টটা করাবো বলেছিলাম সেটা করাবো। তো আজকে কি কি আমি করাবো সেটা হচ্ছে লিন তাপ, যার মধ্যে আছে গলনের লিন তাপ, কঠিনভবনের লিন তাপ, বাষ্পীভবনের লিন তাপ, ঘনীভবনের লিন তাপ। তারপরে সম্পৃক্ত অসম্পৃক্ত বাষ্প, তার মধ্যে শিশির, আর্দ্রতা, শিশিরাঙ্ক, আর্দ্রতা, শিশির, কুয়াশা, মেঘ। তারপরে জলের ব্যতিক্রান্ত প্রসারণ ও শীতের দেশের প্রাণীরা কি করে জল ব্যতিক্রান্ত প্রসারণের উপর নির্ভর করে বেঁচে থাকে সেটা নিয়ে আলোচনা করব। তারপর একটা অঙ্ক দিয়েছি যেটা হচ্ছে -5°C 10 গ্রাম বরফ থেকে 110°C জলে পরিণত করতে প্রয়োজনীয় তাপ কত লাগবে, যেখানে আপেক্ষিক তাপ দেওয়া আছে 418 জুল পার কেজি পার ডিগ্রি সেন্টিগ্রেড। তো আমরা এরকম সিরিয়ালে শুরু করি। প্রথম হচ্ছে আমাদের লিন তাপ। লিন তাপ যাওয়ার আগে আমরা বলে দিই অবস্থা। আমরা জানি যে কোনো পদার্থের তিনটে অবস্থা আছে, একটা হচ্ছে কঠিন, আর একটা হচ্ছে তরল, আর একটা হচ্ছে বাষ্প। তো আমরা যদি জলের কথা ভাবি, তো জলের আমরা এই তিনটে জায়গাতে আলাদা আলাদা নাম দিয়েছি। কঠিন ক্ষেত্রে আমরা বলি বরফ, তরল ক্ষেত্রে বলি আমরা জল, আর যখন বাষ্প হয়ে যায় সেটাকে জলীয় বাষ্প, শুধু বাষ্প বললেও হয়। তো আমাদের বরফ থেকে জলে যেতে গেলে কি করতে হয়? তাপ যোগ করতে হয়। জল থেকে বাষ্প যেতে গেলে কি হয়? তাপ যোগ করতে হয়। আবার উল্টো দিক থেকে যখন আমরা বাষ্প থেকে জলে যাব তখন অবশ্যই তাপ মাইনাস করতে হবে। যখন জল থেকে বরফে যাব আরো বেশি আমাদের তাপ মাইনাস করতে হবে। তো এবারে যে টেম্পারেচারে বরফ থেকে জল হয় সেটাকে বলি আমরা জলের গলনাঙ্ক। অন্য কোনো পদার্থ হলে তার গলনাঙ্ক বলবো, বরফ থেকে জল হলে গলনাঙ্ক। আবার যে টেম্পারেচারে যে তাপমাত্রায় জল থেকে বরফ হচ্ছে সেটা হচ্ছে কি হিমাঙ্ক। আবার যে টেম্পারেচারে বা তাপমাত্রায় জল থেকে বাষ্প পরিণত হচ্ছে স্ফুটনাঙ্ক, মানে ফুটলেই তো বাষ্প পরিণত হয়ে যাবে। আবার বাষ্প থেকে যে জলে হচ্ছে যে টেম্পারেচার, ফুটনাঙ্ক দিয়েই বলা যেতে পারে, কারণ সেই টেম্পারেচারটা ফুটনাঙ্কের সাথেই সমান হয়। আর ওটার নাম কি ছিল? ওটার নাম ছিল ফুটনাঙ্ক, ঘনীভবন ঘটছে এখানে, তার মানে যাই হোক এটা একটা নাম হবে। তো আমাদের তো জলের ক্ষেত্রে দেখা যায় জলের হিমাঙ্ক, বেসিক্যালি আমরা জলের ক্ষেত্রে বলি হিমাঙ্ক, মানে জল থেকে যে টেম্পারেচারে জমে যাচ্ছে সেটাকে বলা হয় হিমাঙ্ক, এটা হচ্ছে 0°C। আবার বরফের গলনাঙ্ক সেটাকে বলা হয় 0°C, যেটার ভ্যালু 0°C। বরফের গলনাঙ্ক মানে বরফ থেকে জ্বলে জল হচ্ছে যে টেম্পারেচার। আবার জল থেকে যেটা বাষ্পে হচ্ছে সেটা হচ্ছে আমাদের কি স্ফুটনাঙ্ক, মানে জলের স্ফুটনাঙ্ক বলবো আমরা। স্ফুটনাঙ্ক সেটার ভ্যালু হচ্ছে 100°C। আবার বাষ্প যখন জমে জল হয়ে যাচ্ছে সেটাকে বলবো আমরা কি বলে, সেটাকে ঘনাঙ্ক বলে কি, এখানে আমরা লিখছি বাষ্পের ঘনীভবনের তাপমাত্রা। এটা আমার এই মুহূর্তে মনে পড়ছে ওটাকে কি বলা হয়। তো এটার ভ্যালু কত হবে? 100°C টেম্পারেচার। তার মানে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে 0°C টেম্পারেচারে জলও থাকতে পারে,
বরফও থাকতে পারে। আবার এই দুটো থেকে বোঝা যাচ্ছে আমাদের 100°C টেম্পারেচারে কি কি থাকতে পারে, বাষ্প থাকতে পারে অথবা জল থাকতে পারে। তো আমরা সাধারণভাবে দেখেছি যখন অবস্থার পরিবর্তন হয় তখন হচ্ছে তাপমাত্রা স্থির থাকে, তাই তো, তাপমাত্রা পরিবর্তন হয় না। 0°C তাপমাত্রায় জল থেকে বরফ বা বরফ থেকে জল হতে পারে, তাপমাত্রা স্থির আছে 0°C তাপমাত্রা। আবার 100°C টেম্পারেচারে বাষ্প থেকে জল বা জল থেকে বাষ্প, মানে এখানেও টেম্পারেচার তাপমাত্রা স্থির আছে। তো যখন আমাদের তাপমাত্রা স্থির থাকে তখন একটা স্টেট থেকে আরেকটা স্টেটে যে ট্রানজিশন হয় তখন তো নিশ্চয়ই কিছুটা পরিমাণ তাপের আদান প্রদান ঘটে, সেই তাপটাকে বলা হয় লীন তাপ। মানে জল থেকে বরফ হতে গেলে 0°C টেম্পারেচারে থাকলেই হবে, এবং জল থেকে যদি আমরা কিছুটা পরিমাণ লীন তাপ বের করে নিই তাহলে সেটা কি হয়ে যাবে, বরফ হয়ে যাবে। আবার 0°C তাপমাত্রার বরফকে যদি আমরা কিছু পরিমাণ লীন তাপ যোগ করি তাহলে সেটা কি হয়ে যাবে, জলে পরিণত হয়ে যাবে। ঠিক একই রকম ভাবে 100°C টেম্পারেচারে যে জল থাকে তার মধ্যে কিছু পরিমাণ লীন তাপ যোগ করলে সেটা বাষ্পে পরিণত হয়ে যাবে, 100°C বাষ্পে পরিণত হয়ে যাবে, টেম্পারেচারটা চেঞ্জ হবে না, খালি অবস্থাটা পরিবর্তন হবে। আবার 100°C টেম্পারেচারে যে বাষ্প থাকে সেখান থেকে কিছু পরিমাণ লীন তাপ বার করে নিলে সেটা 100°C জলে পরিণত হয়ে যায়। তো এই লীন তাপের মানটা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন হয়, বিভিন্ন পদার্থের ক্ষেত্রে বিভিন্ন হয়। তো একটা জিনিস এখানে শিওর, মানে যখন জল থেকে যখন বাষ্প হচ্ছে সেটা বলা হয় বাষ্পীভবনের লীন তাপ। আবার যখন বাষ্প থেকে জলে পরিণত হচ্ছে সেটাকে বলা হয় ঘনীভবনের লীন তাপ। তো এই বাষ্পীভবনের লীন তাপ এবং ঘনীভবনের লীন তাপের মানটা সমান হয়। আবার যখন জল থেকে বরফ হচ্ছে সেটাকে বলা হয় কঠিনীভবনের লীন তাপ। আবার যখন বরফ থেকে জল হচ্ছে সেটা বলা হয় গলনের লীন তাপ। তো এই ক্ষেত্রেও কঠিনীভবনের লীন তাপ এবং গলনের লীন তাপ সমান হবে। এটা সমস্ত পদার্থের ক্ষেত্রে হয়, শুধু জলের ক্ষেত্রে না। তো এবারে এটার এক্সপেরিমেন্টালি ভ্যালু আছে, দেখা যাক। তো এখানে বরফের কঠিনীভবনের লীন তাপ সমান 80 ক্যালোরি পার গ্রাম। আবার বরফের নয়, এটা জলের হবে, সরি। জলের কঠিনীভবনের লীন তাপ হচ্ছে 80 ক্যালোরি, আর বরফের গলনের লীন তাপও হবে কত, 80 ক্যালোরি পার গ্রাম। এটা অবশ্যই আমরা জানি সিজিএস পদ্ধতিতে। তো এখান থেকে যদি আমরা এসআই তে কনভার্ট করি তাহলে কত হবে, 80 ক্যালোরি পার গ্রাম সমান 80 ক্যালোরি বাই 1 গ্রাম। ক্যালোরি থেকে জুলে যেতে গেলে 80 ইন্টু 4.2 জুল, আর গ্রামে যেতে গেলে 1/1000 কেজি। তো এটা ক্যালকুলেট করলে দেখতে পাবে 3.36 ইন্টু 10⁵ জুল পার কেজি হচ্ছে। তাহলে জলের কঠিনীভবনের লীন তাপ এসআই পদ্ধতিতে হবে 3.36 ইন্টু 10⁵ জুল পার কেজি। একইভাবে বরফের গলনের লীন তাপ এসআই পদ্ধতিতে হবে 3.36 ইন্টু 10⁵ জুল পার কেজি। এবার আসা যাক জলের বাষ্পীভবনের লীন তাপ 537 ক্যালোরি পার গ্রাম। এটাকে এসআই তে কনভার্ট করলে দেখতে পাবে এটা ভ্যালু হয় 22.68 ইন্টু 10⁵ জুল পার কেজি। ঠিক একই রকম ভাবে জলীয় বাষ্পে
ঘনীভবনের লিনটা হচ্ছে কত 537 ক্যালোরি পার গ্রাম, আর এসআইতে করলে এটা। এবারে একটা জিনিস, এবারে যদি আমরা সংজ্ঞার কথা বলি, প্রথমে সংজ্ঞার কথা যদি বলি আমরা, কঠিনীভবনের লিনটা 80 ক্যালোরি বলতে কি বোঝায়, 80 ক্যালোরি পার গ্রাম বলতে কি বোঝায়? জলের কঠিনীভবনের লিন তাপ 80 ক্যালোরি পার গ্রাম বলতে কি বোঝায়? এটার মানে বোঝায় 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার 1 গ্রাম জলকে পুরোপুরি 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার 1 গ্রাম বরফে পরিণত করতে 80 ক্যালোরি তাপ নিষ্কাশন করতে হবে। এবার এটা হচ্ছে জল থেকে যখন আমরা বরফে যাচ্ছি তখন নিষ্কাশন করতে হবে, আর যখন বরফ থেকে জলে যাব তখন কি করতে হবে? যোগ করতে হবে। তার মানে বরফ গলনের লিন তাপ 80 ক্যালোরি পার গ্রাম বলতে কি বোঝায়? তাহলে এক্ষেত্রে হবে কি 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা 1 গ্রাম বরফকে পুরোপুরি 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা 1 গ্রাম জলে পরিণত করতে 80 ক্যালোরি তাপ যোগ করতে হবে। ঠিক একই রকম ভাবে বাষ্পীভবনের লিন তাপ, জলের বাষ্পীভবনের লিন তাপ 537 ক্যালোরি পার গ্রাম বলতে বোঝায় কি 1 গ্রাম জলকে পুরোপুরি বাষ্পে কনভার্ট করতে 100 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে 1 গ্রাম জলকে 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা পুরোপুরি বাষ্পে পরিণত করতে প্রয়োজনীয় তাপ হচ্ছে কি 537 ক্যালোরি। ওকে, আর ঘনীভবনের লিন তাপটা কি হবে? 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা 1 গ্রাম বাষ্পকে পুরোপুরি 1 গ্রাম জলে পরিণত করতে 537 ক্যালোরি তাপ নিষ্কাশন করতে হবে। এই হলো আমাদের লিন তাপের ব্যাপারটা। তো এরপরে আমাদের কি ছিল দেখা যাক। লিন তাপটা তো কম হয়ে গেল, এরপরে আমাদের ছিল সম্পৃক্ত ও অসম্পৃক্ত বায়ু। আচ্ছা, তোমরা আমি জানি না দ্রবণ পড়েছো কিনা। দ্রবণের মধ্যে কি থাকে? দ্রবণ হয় দ্রাবক প্লাস দ্রাবক। যেটা বেশি পরিমাণে থাকে, যেমন আমি যদি চিনি আর জলের মিশ্রণ বলি সেটা একটা দ্রবণ, সেখানে যেটা বেশি পরিমাণে থাকে সেটা হচ্ছে জল দ্রাবক, আর যেটা কম পরিমাণে থাকে সেটা হচ্ছে দ্রাবক। এখানে চিনিটা হচ্ছে কঠিন আর জলটা হচ্ছে কি তরল। তার মানে কঠিন ও তরলের একটা দ্রবণ। ঠিক একই রকম ভাবে বাতাসের মধ্যে জলীয় বাষ্প থাকে। তো তোমরা জানো যে দ্রবণ সম্পৃক্ত দ্রবণ এবং অসম্পৃক্ত দ্রবণ হয়ে যায়। দ্রবণ সম্পৃক্ত কখন হয়ে যায়? ধরো চিনি দিয়েছি জলের মধ্যে এবং সেটা গুলে যাচ্ছে,
জয় চিনি দিচ্ছি গুলে যাচ্ছে, তার মানে সেটা হচ্ছে কি অসম্পৃক্ত, তার ধারণ ক্ষমতাটা তখনও পুরোপুরি সম্পূর্ণ হয়নি, সেই জন্য অসম্পৃক্ত। আর যখন তার ধারণ ক্ষমতাটা সম্পূর্ণ হয়ে যাবে, মানে যখন জল ও চিনি দ্রবণটা সম্পৃক্ত হয়, তার মধ্যে চিনি দিলে সেটা আর গুলবে না, সেটা নিচে থিতিয়ে পড়ে থাকবে, তখন সেটা হয়ে যাবে কি সম্পৃক্ত। ঠিক একই রকম ভাবে বাতাস ও জলীয় বাষ্পের মিশ্রণের সময় বাতাসের মধ্যে একটা নির্দিষ্ট পরিমাণ বাতাসের মধ্যে যতটুকু জলীয় বাষ্প থাকার দরকার ততটুকুই যদি উপস্থিত থাকে, তখন সেটা কি হয়ে যাবে সম্পৃক্ত বাষ্প, সম্পৃক্ত হয়ে যাবে। কারণ তার মধ্যে বাইরে থেকে যদি আরো বাষ্প অ্যাড করা হয়, সেটা তার মধ্যে ঢুকবে না, প্রবেশ করবে না। আর অসম্পৃক্ত মানে কি, যে বাতাস তখনও সম্পৃক্ত হয়নি, মানে সে আরো কিছুটা পরিমাণ জলীয় বাষ্প গ্রহণ করতে সক্ষম, সেটাকে বলবো আমরা কি অসম্পৃক্ত বায়ু। ওকে, এবারে দেখা গেছে বাতাসে যদি আমরা টেম্পারেচার তাপমাত্রা বৃদ্ধি করতে থাকি, তাহলে যে বাতাসটা সম্পৃক্ত ছিল, মানে যার ধারণ ক্ষমতাটা পুরোপুরি সম্পূর্ণ হয়ে গেছিল, সেটা অসম্পৃক্ত হয়ে পড়ে, তার মানে সে আরো কিছু পরিমাণ জলীয় বাষ্প নিতে সক্ষম হয়। আবার যদি তাপমাত্রা কমানো যায়, তো যে জলীয় বাষ্পটা দেখা যাবে অসম্পৃক্ত ছিল উচ্চ তাপমাত্রায়, নিম্ন তাপমাত্রায় এসে এটা সম্পৃক্ত হয়ে যাবে। বা যদি আরো তাপমাত্রা কমাতে থাকি, তার মধ্যে যে উপস্থিত জলীয় বাষ্পগুলো ছিল সেগুলো কি হবে, জলকণায় পরিণত হবে। এই জলকণাগুলো কি হবে, দু রকম হতে পারে। একটা হচ্ছে এর বাতাসের মধ্যে উপস্থিত যে ধূলিকণাগুলো আছে সেগুলোকে আশ্রয় করে বাতাসের মধ্যে ভাসতে থাকে, তখন সেটা কি হয়ে যাবে, সেটা হয়ে যাবে ফগ বা কুয়াশা, যেটা আমরা শীতের সময় দেখতে পাই ভূপৃষ্ঠের কাছাকাছি অঞ্চলে। এবং যত তাপমাত্রা বাড়তে থাকে সেই কুয়াশাটা অদৃশ্য হয়ে থাকে। কারণটা কি, তাপমাত্রা বাড়তে থাকলে যত দিন বাড়বে তত তাপমাত্রা বাড়তে থাকবে, আর বাতাসটা যেটা সম্পৃক্ত হয়ে পড়েছিল সেটা অসম্পৃক্ত হয়ে পড়বে, এবং সেই জলীয় বাষ্পগুলো আবার লিনতাপ গ্রহণ করে সেগুলো আবার বাষ্পে পরিণত হয়ে বাতাসের মধ্যে প্রবেশ করে যাবে। সেই জন্য আমরা কুয়াশাটাকে অদৃশ্য হয়ে যেতে পারি। এবং দেখবে এই কুয়াশাটা সবসময় ভোরের দিকেই দেখা যায়, কারণ তখন টেম্পারেচারটা কম থাকে। আর শিশির, আমরা সকালবেলা ভোরবেলা যদি হাঁটতে বেরোই, তাহলে আমাদের শীতকালের দিকেই বেশি দেখা যায় যে ঘাসের উপরে ছোট ছোট পাতা ভিজতে থাকে, ছোট ছোট জল পড়ে থাকে, সেটা হচ্ছে শিশির। শিশির আবার কি, শিশির হচ্ছে কি, যেগুলো কুয়াশার ক্ষেত্রে বাতাসের মধ্যে ভেসে বেড়াচ্ছিল, সেই জলকণাগুলো যখন বাতাসের টেম্পারেচার কমে গেছে, তখন বাতাসের মধ্যে যে উপস্থিত জলীয় বাষ্পগুলো সেগুলো হচ্ছে লিনতাপ ত্যাগ করে দিয়ে জলে পরিণত হবে, কারণ সে তো আর বাতাসে থাকতে পারছে না। তখন সেই জল কণাগুলো তৈরি হলো, সেগুলো ভূপৃষ্ঠের তলায় নেমে আসবে এবং ভূপৃষ্ঠের উপরে যেগুলো থাকবে, মানে পাতা বা ঘাস, এদের উপর জমা হয়, সেটাকেই বলবো আমরা শিশির। আবার আমরা জানি যখন জলীয় বাষ্প গ্রহণ করা হয়, তখন বাতাস কি হয়ে যায়, হালকা হয়ে যায়, বা গরম করলেও তো হালকা হয়ে যায়, যেটা আমরা হট এয়ার বেলুনে দেখতে পাই। হালকা বলে সেই হট এয়ার বেলুনটাকে সঙ্গে নিয়ে উপরে উঠতে থাকে। তো যাই হোক, যখন কোনো জায়গায় সমুদ্রের উপরে বা কোনো জলাশয়ের উপরে তাপ পড়ছে এবং জলীয় বাষ্প হয়ে যাচ্ছে এবং সেগুলো বাতাসের মধ্যে প্রবেশ করছে, বাতাসে প্রবেশ করার পর সেগুলো হচ্ছে হালকা হয়ে যাচ্ছে, হালকা হয়ে কি হবে, তারা উপরের দিকে উঠতে থাকবে। এবং আমরা জানি যত উপরের দিকে উঠতে থাকে তত তার তাপমাত্রা কি হবে, কমতে থাকে, এবং যত উপরের দিকে যাবে তার তাপমাত্রা তত কমছে, এবং তার সেই বায়ুটা কি হচ্ছে, সম্পৃক্ত হতে থাকছে এবং তার ধারণ ক্ষমতা কমতে থাকছে। যত ধারণ ক্ষমতা কমতে থাকবে, তার মধ্যে যে উপস্থিত জলীয় বাষ্পগুলো ছিল সেইগুলো কি হবে, নিচের দিকে পড়তে পারছে না অনেকটা উঁচুতে, এবং সেখানে যে ধূলিকণাগুলো আছে তাদের উপর আশ্রয় করে ভাসতে থাকে। এইভাবে হচ্ছে মেঘ তৈরি হয়। আর যত উপরের দিকে যাবে, তার মানে এই যে বাতাসে যে জলবিন্দুগুলো জমেছিল তাদের আকারটা বড় হতে থাকবে এবং সঙ্গে সঙ্গে তারা কি হতে থাকবে, ভারী হতে থাকবে। তো একটা সময় এতটাই ভারী হয়ে যাবে যে অভিকর্ষের ফলে নিচে নেমে আসবে, তখন হচ্ছে সেটা শিশির হয়ে যাবে। তো একটা জিনিস আমি বলিনি, সেটা হচ্ছে কি শিশিরাঙ্ক। যে উষ্ণতায় কোনো নির্দিষ্ট পরিমাণ বায়ু তাতে উপস্থিত জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত হয়, সেই উষ্ণতাকে ওই বায়ুর শিশিরাঙ্ক বলে। তো বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন বায়ুর শিশিরাঙ্ক বিভিন্ন হবে, কারণ তাদের মধ্যে উপস্থিত জলীয় বাষ্পের পরিমাণ সব ক্ষেত্রে সমান না হতে পারে। তো যে তাপমাত্রায় তার কোনো একটা নির্দিষ্ট পরিমাণ বায়ু যে তাপমাত্রায় গেলে সেটা পুরোপুরি সম্পৃক্ত হয়ে যাবে, সেটা হবে সেখানকার বায়ুর শিশিরাঙ্ক। তো অবশ্যই যখন তাপমাত্রা শিশিরাঙ্কের নিচে নেমে যাবে, তখন কি হবে, শিশির তৈরি হবে, কারণ তার ধারণ ক্ষমতাটা কমে গেছে, আগেই তো সে সম্পৃক্ত হয়ে গেছিল, আরো যখন টেম্পারেচার কমছে, তাহলে তার জলীয় বাষ্প ধারণ করার ক্ষমতা কমতে থাকবে এবং শিশির পড়তে থাকবে। আবার যখন টেম্পারেচার শিশিরাঙ্কের চেয়ে বেড়ে যাবে, তখন সেই জলীয় বাষ্পটা অসম্পৃক্ত হয়ে পড়বে, মানে সে তখন আরো জলীয় বাষ্প গ্রহণ করতে পারবে। আচ্ছা, এরপরে আমাদের ছিল
জলের ব্যতিক্রান্ত প্রসারণ। তোমরা ব্যতিক্রম জিনিসটা জানো, ব্যতিক্রম মানে কি, একটু আলাদা। জলের ব্যতিক্রান্ত প্রসারণ এবং পরিবেশের উপর প্রভাব। জলের ব্যতিক্রান্ত প্রসারণ, তো এই কথাটার মধ্যেই বোঝা যাচ্ছে যে জলের যে আয়তন প্রসারণটা হয় তারটা সেটা একটু অন্য পদার্থের তুলনায় আলাদা হয়। আমরা জানি লোহাকে যদি গরম করা হয় তার আয়তন কি হয়, বৃদ্ধি পেতে থাকে, মানে দৈর্ঘ্য বৃদ্ধি পেতে থাকে বা সাইড দৈর্ঘ্য বৃদ্ধি পেতে থাকে, প্রস্থ বৃদ্ধি পেতে থাকে ইত্যাদি, মানে তার দৈর্ঘ্যটা বৃদ্ধি। আবার যখন তাপমাত্রা কমাবো তার সেই রেটে তার আয়তনটা হ্রাস পেতে থাকে। এবারে জলের ক্ষেত্রেও কি তাপমাত্রা বাড়ালে অন্যান্য পদার্থের মতনই সে আয়তনটা বৃদ্ধি পাবে, কিন্তু একটু আলাদা রকম ভাবে। কিরকম আলাদা রকম ভাবে? দেখা গেছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার, এখান থেকে যখন 4 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে যায় জলের আয়তন কি হয়, তাপমাত্রা 0 ডিগ্রি থেকে 4 ডিগ্রি মানে তাপমাত্রা বাড়ছে, এখানে দেখা যায় আয়তন কি হয়, কমে। আবার 4 ডিগ্রি সেন্টিগ্রেডের পরে ফার্দার যে টেম্পারেচারে, যে কোনো টেম্পারেচার, দেখা যায় আয়তন কি হচ্ছে, বাড়ে। ওকে, তাহলে একটু আলাদা রকম ভাবে না, মানে একই রেটে হলো না, মানে এর পুরো এখানেও তো বাড়ার কথা ছিল, অন্যান্য পদার্থের ক্ষেত্রে তাই হয়, মানে কন্টিনিউয়াসলি বাড়লে, তাপমাত্রা বাড়ালে বাড়তেই থাকে, আবার তাপমাত্রা কমালে কমতেই থাকে, কিন্তু এটা অন্যরকম। প্রথমে 0 থেকে 4 পর্যন্ত একটা স্টেপ যেখানে আয়তন কমছে, আবার 4 ডিগ্রি পরে উপরে গেলে হচ্ছে আয়তনটা বাড়ছে। ওকে, তো এবারে আমরা জানি যে কোনো পদার্থের ঘনত্ব সমান কি, ভর বাই আয়তন। তাহলে এখানে ভর যদি স্থির থাকে তাহলে এখানে দেখতে পাচ্ছি ঘনত্ব আর আয়তন কি, ব্যস্ত সম্পর্ক, মানে আয়তন যখন বাড়বে তখন ঘনত্ব কমবে, আবার আয়তন যখন কমবে তখন আমাদের ঘনত্ব বাড়বে। মানে এখানে তার মানে কি হচ্ছে, ব্যতিক্রান্ত প্রসারণের ক্ষেত্রে এখানে দেখলাম প্রথমে 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে যদি আমরা 4 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত যাই আমাদের আয়তন কমে, আবার 4 ডিগ্রি সেন্টিগ্রেডের পরে যে কোনো টেম্পারেচার, উচ্চ তাপমাত্রা 5 ডিগ্রি 6 ডিগ্রি 10 ডিগ্রি 100 ডিগ্রি যায়, সেখানে আয়তনটা কি হচ্ছে, বাড়ে। এবার আয়তনের সাথে যেহেতু ঘনত্ব ব্যস্ত সম্পর্ক, তাহলে এখানে যেহেতু আয়তন বাড়ছে তার মানে এখানে কি হবে, ঘনত্ব বাড়ে। আবার এখানে আয়তন যেহেতু বাড়ছে তার মানে এখানে আমাদের ঘনত্ব কি হবে, কমে। যদি আমরা গ্রাফের কথা ভাবি, এটা y অক্ষ, এটা হলো x অক্ষ। x অক্ষেতে আমরা টেম্পারেচার নিলাম, T নিলাম, আর এই অক্ষে আমরা জলের আয়তন নিলাম। তাহলে এখানটা যদি 4 ডিগ্রি সেন্টিগ্রেড হয়, এখানটা যদি 0 ডিগ্রি হয়, তাহলে দেখা যাবে আয়তনটা কি হচ্ছে, কমছে। 4 ডিগ্রি সেন্টিগ্রেডে এসে সর্বনিম্ন হলো, তারপরে আয়তনটা আবার বাড়তে থাকবে। আর যদি ঘনত্বের এটা নিতাম, এটা যদি T হয় আর এটা যদি আমাদের ডেনসিটি বা ডি হয়, তাহলে দেখতে পাবো এটা উল্টো, মানে 0 ডিগ্রি এখানটা যদি 4 ডিগ্রি হয়, তাহলে দেখা যাবে যে 0 থেকে ঘনত্বটা কি হচ্ছে, বাড়ছে, পড়ে গিয়ে সর্বাধিক হলো, তারপরে হচ্ছে কমতে থাকছে। ওকে, তো এইটার উপর, এই যে ব্যাপারটা, এই ব্যাপারটার উপর নির্ভর করে শীতের দেশে যে জলচর প্রাণীরা আছে তারা বেঁচে থাকে। তো কিরকম ভাবে বেঁচে থাকে এটা ব্যাখ্যাটা করা যাক। ধরো এটা হচ্ছে একটা লেক, এই হচ্ছে জল আছে। এবার কোনো একটা সময় সবটুকুর জল যদি 4 ডিগ্রি সেন্টিগ্রেড বা সবটুকুর জল যদি না 4 ডিগ্রি সেন্টিগ্রেডে আসে, আমি ধরি যে এইটার জল প্রথমে 4 ডিগ্রি সেন্টিগ্রেডে এলো, এটার জল তখনও 5 ডিগ্রি সেন্টিগ্রেডে আছে। এবার 4 ডিগ্রি সেন্টিগ্রেডে এলো, তার মানে আমরা মানে কি, সেখানে ঘনত্ব আমরা বললাম একটু আগে সর্বাধিক হয়, তাহলে 5 ডিগ্রি সেন্টিগ্রেডে ঘনত্বটা কি, তার থেকে কম। তার মানে যেটার ঘনত্ব বেশি হয়, আর্কিমিডিসের সেই প্রিন্সিপাল, মানে সেটা ভারী হয়, সেটা কি হবে, তলার দিকে চলে আসবে। তার মানে এটা ট্রানজিশন ঘটবে কিরকম ভাবে, এখানটা 4 ডিগ্রি হয়ে যাবে আর এখানটা 5 ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে যাবে। ওকে, এবার যেহেতু তলায় চলে এলো এবং এ যেহেতু উপরে চলে এলো, আমরা জল যেহেতু উপরেই পাই, তার মানে যে চাপটা ফার্দার যে তাপটা কমবে সেটা এখান থেকেই কমবে, এটা যেহেতু এর তলায় আছে এটা পরে কমবে। তো এর তাপমাত্রাটা কি হলো, এর তাপমাত্রা যদি 4 ডিগ্রি হয়ে যায়, ঠিক আছে হলো,
কিছুটা পরিমাণ 4 ডিগ্রি হয়ে গেল, তারপরটা 4 ডিগ্রি হলো, তারপরে কি হবে, তারপরে আরো কমবে। তো একটা জায়গায় একটা সময় কি হবে, এই তলাটায় 4 ডিগ্রি সেন্টিগ্রেড, তার তলাটা আরো কমের টেম্পারেচার, তাহলে কি হবে, এইটার টেম্পারেচার আরো কমছে, কমতে কমতে একটা সময় কি হয়ে যাবে, 0 ডিগ্রি হয়ে যাবে। আর এটা যেহেতু অনেকটাই তলায় আছে, সেটা হয়তো উপরের দিকে খানিকটা কমলো, কিন্তু পুরোপুরিটা কমলো না, যেহেতু তলার দিকে তাপ হচ্ছে উপরিবাহী। তো তো এখানে দেখা যাবে যে উপরে একটা স্তর তৈরি হবে, বরফের স্তর, মানে উপরে যে স্তরটা তৈরি হবে প্রথম জমবে, সেটা হবে বরফের স্তর, 0 ডিগ্রি সেন্টিগ্রেডে এসে গেল যেহেতু। আর তলার যেহেতু 4 ডিগ্রি সেন্টিগ্রেডে তখনও আছে, টেম্পারেচারটা হিমাঙ্কে দিয়ে পৌঁছায়নি, তার মানে সেটা বরফ হবে না, সেটা কি হবে, সেটা তরলই থাকবে। আর বরফ যেহেতু তাপের কুপরিবাহী, সে আরো প্রিভেন্ট করবে এখান থেকে হিট বাইরে বেরিয়ে যেতে, তার মানে এটা আর কখনোই হচ্ছে কি বরফে গিয়ে পৌঁছাবে না। তার ফলে কি হ্রদের তলদেশটা জলই থাকবে, এবং তাদের মধ্যে যে উপস্থিত জলীয় জলচর প্রাণীগুলো ছিল তারাও বেঁচে থাকবে। যদি এটা পুরোপুরি বরফ হয়ে যেত, তারা তো তার মধ্যে চাপা পড়ে গিয়ে মারা যেত। ওকে, এইভাবে হচ্ছে বেঁচে থাকে। তো এরপরে আমরা একটা শেষে অঙ্ক দিয়েছিলাম, এই অঙ্কটা দেখা যাক। এখানে বলেছে কোথায় গেল, এখানে বলেছে -5 ডিগ্রি সেন্টিগ্রেডে 10 গ্রাম বরফ থেকে 110 ডিগ্রি সেন্টিগ্রেডে জলে পরিণত করতে প্রয়োজনীয় তাপ কত লাগে। আচ্ছা, এটাকে আমরা সিলেক্ট করে নিই। কোথায় গেল, 1 মিনিট, যাই হোক, এখানে বলেছে -5 ডিগ্রি সেন্টিগ্রেডে 10 গ্রাম বরফ থেকে 110 ডিগ্রি সেন্টিগ্রেডে জলে পরিণত করতে প্রয়োজনীয় তাপ কত। এখানে আপেক্ষিক তাপ বলেছে 4182 জুল পার কেজি ডিগ্রি সেন্টিগ্রেড। আমরা একটা কাজ করি, এই আপেক্ষিক তাপটাকে প্রথমে আমরা সিজিএস এ কনভার্ট করে নিই। তাহলে এখানে 4182 জুল পার কেজি ডিগ্রি সেন্টিগ্রেড, 41 আপেক্ষিক তাপ বলে দিয়েছে 4182 জুল পার কেজি ডিগ্রি সেন্টিগ্রেড। তো এখানে 4182 জুল থেকে ক্যালোরি যেতে গেলে কি করতে হবে, 4.2 দিয়ে ভাগ করতে হবে। ওকে, এটা হয়ে গেল ক্যালোরি। আর কেজি থেকে গ্রামে যেতে গেলে 1000 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তাহলে এটা হয়ে গেল গ্রাম ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এটা হচ্ছে 4182 বাই 4.2 ইন্টু 1000 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেন্টিগ্রেড। তো এটা ক্যালকুলেটরই করছি আমি, তোমরা নিজেরা চেষ্টা করবে, কারণ আমাকে ভিডিওটা ছোট করতে হবে, নাহলে বোরিং হয়ে যাবে। 4182 ডিভাইডেড বাই 4.2 ডিভাইডেড বাই 1000, 0.99 হচ্ছে। তো আমরা যদি এটাকে অ্যাপ্রক্সিমেটলি 1 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেন্টিগ্রেড ধরি। তো জলের আপেক্ষিক তাপ হচ্ছে 1 ক্যালোরি পার গ্রাম, মানে অনেকটাই বেশি। আমরা বলেছিলাম আগের দিন আপেক্ষিক তাপ বেশি হওয়ার জন্য আমরা জলকে আমরা কি ওয়াটার হট ব্যাগে রাখি সেঁক দেওয়ার জন্য, যাতে সে বেশি পরিমাণ তাপ গ্রহণ করে এবং অনেকক্ষণ ধরে তার মধ্যে তাপটা উপস্থিত থাকে, মানে অনেকক্ষণ ধরে আমরা সেঁক দিতে পারি, একবার গরম করে অনেকক্ষণ ধরে সেঁক দিতে পারি। এবারে আমাদের বলেছিল কত, -5 ডিগ্রি -5 থেকে +110 ডিগ্রির জল, -5 এর বরফ থেকে -5 ডিগ্রি সেন্টিগ্রেডের বরফ থেকে 110 ডিগ্রি সেন্টিগ্রেডের জলীয় বাষ্প। তো এটা কিছু ট্রানজিশনের মধ্য দিয়ে যাবে। প্রথমে -5 ডিগ্রি সেন্টিগ্রেডে যেটা থাকবে সেটা কি থাকবে, সেটা বরফ। -5 থেকে প্রথমে কি হবে, 0 ডিগ্রি সেন্টিগ্রেডের বরফ নয়,
0 ডিগ্রি সেন্টিগ্রেডের বরফে আসবে, 0 ডিগ্রি সেন্টিগ্রেডের বরফ থেকে 0 ডিগ্রি সেন্টিগ্রেডের জলে আসবে, 0 ডিগ্রি সেন্টিগ্রেডের জল থেকে 100 ডিগ্রি সেন্টিগ্রেডের বাষ্পে জলে আসবে, 100 ডিগ্রি সেন্টিগ্রেডের জলে আসবে, 100 ডিগ্রি থেকে 100 ডিগ্রি সেন্টিগ্রেডের বাষ্প হবে, তারপরে 100 ডিগ্রি থেকে 110 ডিগ্রি সেন্টিগ্রেডে বাষ্প হবে। তো আমরা প্রথমে বরফ থেকে -5 ডিগ্রি সেন্টিগ্রেডের বরফ থেকে 0 ডিগ্রি সেন্টিগ্রেডের বরফ হলে তাহলে এখানে কিছু পরিমাণ তাপ দিতে হবে, সেটাকে ধরি Q1। আবার 0 ডিগ্রি সেন্টিগ্রেডের বরফ থেকে 0 ডিগ্রি সেন্টিগ্রেডের জলে পরিণত করতে এখানেও কিছু পরিমাণ তাপ দিতে হবে, সেটা হচ্ছে Q2। আবার জল থেকে 0 ডিগ্রি সেন্টিগ্রেডের জল থেকে 100 ডিগ্রি সেন্টিগ্রেডের জলে আনতে সেটাতেও কিছু তাপ দিতে হবে, এটা হচ্ছে Q3। 100 ডিগ্রি থেকে 100 ডিগ্রি বাষ্পে আনতে জল থেকে বাষ্প এখানে আমাদের Q4, আর এখানটায় আমাদের Q5। এবার আমরা টোটাল তাপ হবে, টোটাল গৃহীত তাপ হবে Q1 প্লাস Q2 প্লাস Q3 প্লাস Q4 প্লাস Q5। এবার আমরা Q1 এর ভ্যালুটা বার করব, Q1 Q2 Q3 ভ্যালুটা বার করব। তো আমাদের Q1 মানে -5 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 0 ডিগ্রি সেন্টিগ্রেডে বরফে যাচ্ছে, মানে এখানে অবস্থার পরিবর্তন হচ্ছে না, টেম্পারেচারে পরিবর্তন হচ্ছে। তাহলে আমরা এখানে যে গৃহীত বা বর্জিত তাপ বার করতে হয় কি H = mHT ফর্মুলা ইউজ করে, তাই তো। এখানে H, m মানে হচ্ছে বরফের ভর বলে দিয়েছিল 10 গ্রাম, আর S হচ্ছে 1 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেন্টিগ্রেড, একটু আগেই বার করলাম। তাহলে এখানে mHT ফর্মুলা, এখানে 10, S এর ভ্যালু 1, T এর ভ্যালু কত, ফাইনাল টেম্পারেচার মাইনাস ইনিশিয়াল টেম্পারেচার, 0 মাইনাস অফ -5, এটা তাহলে মানে কত হবে 50 ক্যালোরি। এখানে কি ফর্মুলা ইউজ করলাম, H = mHT। এবার Q2, এবার এখানে এটা 0 ডিগ্রি, এখানে 0 ডিগ্রি, মানে হচ্ছে টেম্পারেচারের পরিবর্তন হচ্ছে না, তার মানে এখানে অবস্থার পরিবর্তন হচ্ছে, তার মানে এখানে হচ্ছে আমাদের যে তাপটা দিতে হবে সেটা হচ্ছে কি লীন তাপ। আমরা বলেছি 1 গ্রাম বরফ থেকে 1 গ্রাম জলে পরিণত করতে প্রয়োজনীয় লীন তাপ ছিল 80 ক্যালোরি পার গ্রাম, তাই তো। তাহলে এখানে 10 গ্রাম আছে, 10 গ্রাম 0 ডিগ্রি সেন্টিগ্রেডের বরফ থেকে 10 গ্রাম জলে পরিণত করতে প্রয়োজনীয় তাপ হবে 10 × 80 ক্যালোরি, মানে 800 ক্যালোরি, এটা লীন তাপ। কিসের লীন তাপ, গলনের লীন তাপ। এবারে হচ্ছে আমাদের Q3, এখানে 0 ডিগ্রি থেকে 100 ডিগ্রি সেন্টিগ্রেড, মানে টেম্পারেচারের পরিবর্তন হচ্ছে, তার মানে এখানে কোন ফর্মুলা ইউজ করব, H = mHT। তার মানে এখানে m এর ভ্যালু 10, S এর ভ্যালু 1, আর টেম্পারেচার হচ্ছে 0 থেকে 120, তার মানে এটা হচ্ছে 1000 ক্যালোরি। H = mHT ফর্মুলা ইউজ করলাম। এবারে Q4 মানে কি, Q4 মানে হচ্ছে 100 ডিগ্রি সেন্টিগ্রেডের জল থেকে 100 ডিগ্রি সেন্টিগ্রেডের বাষ্পে, তার মানে এখানে হচ্ছে লীন তাপ, টেম্পারেচারের কোনো পরিবর্তন হচ্ছে না। তো আমরা বলেছিলাম এখানে বাষ্পীভবনের লীন তাপ লাগবে 537 ক্যালোরি, 1 গ্রাম জল থেকে 1 গ্রাম বাষ্প পরিণত করতে পুরোপুরি তাপ লাগে 537 ক্যালোরি। এখানে যেহেতু 10 গ্রাম আছে, তার মানে 10 × 537, তার মানে 5370 ক্যালোরি। তাহলে এটা আমাদের লীন তাপ। এরপরে আসা যাক Q5টা কি ছিল, Q5টা ছিল 100 ডিগ্রি সেন্টিগ্রেডের বাষ্প থেকে 110 ডিগ্রি সেন্টিগ্রেডের বাষ্প, তাহলে টেম্পারেচারে পরিবর্তন হচ্ছে, তাহলে আমরা এখানে কি ফর্মুলা ইউজ করব, H = mHT। তাহলে এখানে H হচ্ছে Q5, m মানে হচ্ছে 10, S মানে 1, আর T মানে 110 হবে, 110 বিয়োগ 100, তাহলে এখানটা কত হবে 100 ক্যালোরি। আমরা এখানে ইকুয়াল টু করলাম H = mHT। তাহলে আমাদের টোটাল তাপ প্রয়োজনীয় গৃহীত তাপ Q1 প্লাস Q2 প্লাস Q3 প্লাস Q4 প্লাস Q5,
তাহলে এখানে Q1 এর ভ্যালু কত বেরিয়েছিল? Q1 এর ভ্যালু বেরিয়েছিল 50, Q2 এর ভ্যালু হচ্ছে 800, Q3 ভ্যালু হচ্ছে 1000, Q4 এর ভ্যালু হচ্ছে 5370 আর Q4 এর হচ্ছে 100। তো এটা যোগ করলে যত হবে সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো এইভাবে হচ্ছে গৃহীত বা বর্ধিত তাপগুলো বার করতে হয়। আমাদের কিছু অঙ্ক আছে যেগুলো আমি করতে দেবো, সেগুলো হচ্ছে ওই ক্যালোরিমিটারের অঙ্ক, সেখানে আমাদের এই ফান্ডাটা কাজে লাগে। আজকে ক্লাসটা আমি এখানেই শেষ করলাম।